না, যেহেতু আমরা প্রতিপাদনের ঝামেলায় যাব না, তো এই জন্য সূত্রগুলোকে তুমি কিভাবে মনে রাখবা সেই ট্রিক্স আমি তোমাকে শিখাই দেব, এবং সেই সূত্রগুলোর প্রত্যেকটা প্যারামিটার কিভাবে ওয়ার্ক করে, কিভাবে সেখানে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দেব। তাহলে চলো আমরা শুরু করে দেই। আচ্ছা চলো, সবার আগে লিখে ফেলো কনসেপ্ট ওয়ান। কনসেপ্ট ওয়ানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কনসেপ্ট ওয়ান, তোমরা গত ক্লাসে মনে হয় দেখতে একটু অসুবিধা হয়েছে, এই জন্য আজকে আমি একটু বড় করে লিখতেছি এবং একটু মোটা করে লিখতেছি যেন তোমাদের দেখতে সমস্যা না হয়। কনসেপ্ট ওয়ানে আমরা ছোট্ট দুইটা বিষয় শিখবো। সে ছোট্ট দুইটা বিষয় কি? আমরা এখন একটি শিখবো ছোট এবং বড়র সম্পর্ক নির্ণয় করা শিখবো, মানে ছোট এবং বড়র মধ্যে সম্পর্কটা কেমন হইতে পারে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেখো তো, ছোট এবং বড়র সম্পর্ক, ছোট বড় সম্পর্ক বলতে আবার ছোট মানুষ বড় মানুষের সম্পর্ক না, ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা। ছোট ও বড় সম্পর্ক, বড় এর মধ্যে সম্পর্ক। সম্পর্ক কি এটা তোমরা ভালো বোঝো, মধ্যে সম্পর্ক। তোমাদের সম্পর্ক তৈরি করতে তো সময় লাগে না, খুব কম সময় লাগে, ভেঙে ফেলতেও সময় লাগে না, খুব কম সময় লাগে। তবে আমরা এখানে ম্যাথমেটিক্সের ছোট এবং বড় সংখ্যার মাঝে সম্পর্ক তৈরি করব, এই বিষয়টা একটু বোঝার ট্রাই করো। দেখো, ধরো এটা 10, এই 10-এর সাথে তুমি 0.5 গুণ করতেছো। দেখো তো, 10-এর সাথে 0.5 তুমি গুণ করতেছো। তো 10-এর সাথে তুমি যদি 0.5 গুণ করে দাও ভাইয়া, তাহলে তুমি অবশ্যই এখানে 5 পাবা। দেখো, এটা একটা কেস। আরেকটা কেস দেখো, তুমি 10-কে যদি 0.5 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি কিন্তু এখানে পাবা 20। তাহলে একটা কেসে 10-এর সাথে 0.5 দ্বারা গুণ করলে হয় 5, আরেকটা কেসে 10-কে 0.5 দ্বারা ভাগ করলে সেটা হয় 20। শুধু 0.5 দ্বারাই না, তুমি 0.7 দ্বারা ভাগ করতে পারো, 0.9 দ্বারা ভাগ করতে পারো। দেখো, এই দুটার মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, বা এই দুটা থেকে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। সেটা কেমন? দেখো, এ দেখো 10 কিন্তু দেখো 10 এবং 5, এই 10 এবং 5-এর মধ্যে 10 কিন্তু বড় সংখ্যা। দেখো, এই 10 হলো বড় সংখ্যা। দেখো ভালোভাবে দেখো, 10 কিন্তু বড় সংখ্যা, কারণ 5-এর থেকে তো 10 বড়ই হবে, রাইট? 10 কিন্তু বড় সংখ্যা। এই বড় সংখ্যার সাথে তুমি একটা দশমিক সংখ্যা গুণ করছো, এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার আবার স্পেশালিটি হলো এটা কিন্তু 1-এর চেয়ে ছোট। দশমিক সংখ্যাটা 1-এর চেয়ে ছোট, কন্ডিশন কিন্তু এইটা। তুমি যে দশমিক সংখ্যা দ্বারা গুণ করতেছো, সেই দশমিক সংখ্যাটা কিন্তু 1-এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে দেখো, তুমি যে ফলাফলটা পাইছো এখানে, তুমি ফলাফল পাইছো এখানে ছোট সংখ্যা, তুমি ফলাফল পাইছো ছোট সংখ্যা। এইটা কিন্তু সব সময়ের জন্য সত্য। আবার বলি, এই যে সম্পর্কটা আমি লিখছি, এই সম্পর্কটা সব সময়ের জন্য সত্য, এটা অল টাইম সত্য। এটা সত্য কখন হবে? তোমার দশমিক সংখ্যাটা যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে এই সম্পর্কটা সব সময়ের জন্য সত্য, এটা অল টাইম সত্য। তাহলে জিনিসটা কি, আমরা কি দেখলাম? আমরা এখান থেকে যে বিষয়টা দেখলাম, যদি কোনো বড় সংখ্যার সাথে কোনো একটা দশমিক সংখ্যা গুণ করা হয়, দেখো বড় সংখ্যার সাথে দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যা যদি আবার 1-এর চেয়ে ছোট হয়, 1-এর চেয়ে ছোট বলতে আমি কি বোঝাচ্ছি? 0.9 হতে পারে, 0.8 হতে পারে, 0.7 হতে পারে, অর্থাৎ 1-এর চেয়ে যদি ছোট হয়, তাহলে গুণ করলে তুমি ছোট সংখ্যা পাবা। এবার এইটার দিকে তাকাও, এবার তুমি এইটুকুর দিকে তাকাও। তাহলে এইটুকুর দিকে তাকাইলে তুমি এখান থেকে আরেকটা ধর্ম তুমি এখান থেকে আবিষ্কার করতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে কি পাবা সেটা তুমি অলরেডি বুঝে গেছো, এটা আমার বিশ্বাস যে তুমি বুঝে গেছো। সেটা কেমন? দেখো, এটার দিকে একটু তাকাও, এটার দিকে একটু তাকাও। দেখো, 10 ছোট আর 20 হলো বড়। তুমি দশমিক সংখ্যা দ্বারা ভাগ করছো, তার মানে বিষয়টা কি? তুমি যদি কোনো ছোট সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দাও, তুমি যদি দশমিক সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দাও, দশমিক সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দাও, অবশ্যই সেই দশমিক সংখ্যাটা 1-এর চেয়ে ছোট হওয়া লাগবে। তাহলে তুমি ফলাফল হিসেবে যেটা পাচ্ছ সেটা বড় সংখ্যা, সেটা হবে বড় সংখ্যা, সেটা হবে বড় সংখ্যা। তার মানে তুমি একটা বিষয় পেয়ে গেছো,
ছোট সংখ্যা সমান সমান আমরা বলতে পারি বড় সংখ্যার সাথে একের চেয়ে ছোট সংখ্যা গুণ করতে হবে। আর তুমি যদি বড় সংখ্যা পেতে চাও তাহলে ছোট সংখ্যাকে একের চেয়ে ছোট দশমিক সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে, তাহলে তুমি ছোট সংখ্যা পাবা এবং বড় সংখ্যা পাবা। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে এই সম্পর্কটা তোমরা বুঝছো কিনা, যে আমরা যদি কোনো বড় সংখ্যার সাথে একের চেয়ে ছোট দশমিক সংখ্যা দ্বারা গুণ করি ফলাফল পাবো ছোট সংখ্যা, আর যদি আমরা কোনো ছোট সংখ্যাকে একের চেয়ে ছোট দশমিক সংখ্যা দ্বারা ভাগ করে দেই তাহলে আমি ফলাফল পাবো বড় সংখ্যা। তোমরা এই দুটো সম্পর্ক বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। এই দুটো সম্পর্ক বুঝে গেলে আমাদের সকল সূত্র ওকে, আমরা সকল সূত্র খুব সহজে সলভ করতে পারবো, সকল সূত্র আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো ছোট বড় সম্পর্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত কমেন্ট করে বলো। কমেন্ট ফার্স্ট, ছোট বড় সম্পর্কটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমরা ডিল প্রয়োগ দেওয়ার পরে আমরা সূত্র নিয়ে কথা বলবো। ঝর্ণা দাস বলছো ক্লিয়ার, হালিমা ইমা বলছো ক্লিয়ার, ভেরি গুড। বাকিরা একটু বলো, বাকিরা একটু বলো, দ্রুত বলো, দ্রুত ফেলো। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার যে ছোট সংখ্যা পেতে গেলে বড় সংখ্যার সাথে দশমিক সংখ্যা গুণ করব, আর বড় সংখ্যা পেতে গেলে ছোট সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করব, সেই দশমিক সংখ্যা অবশ্যই একের চেয়ে ছোট হইতে হবে। ভেরি গুড। এবার চলো কনসেপ্ট টু। কনসেপ্ট টুতে আমরা কি নিয়ে কথা বলবো শোনো। কনসেপ্ট টু, কনসেপ্ট টুতে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো রুটের ধারণা নিয়ে একটু কথা বলবো। একটা বিষয় দেখো ভাইয়া, এটা একটু দেখো। ধরো তুমি 1/2 লিখছো, 1/2 এটা সমান সমান কিন্তু 0.5, তাই না? তার মানে এটা অবশ্যই একের চেয়ে ছোট, রাইট? তুমি যদি এই 1/2 এর উপর স্কোয়ার দাও তাহলে তুমি এটা পাবা 1/4, এটা পাবা 0.25, এটাও কিন্তু একের চেয়ে ছোট। এখন তুমি যদি একে 1 এর চেয়ে বিয়োগ করে দাও, এই সংখ্যাটাকে 1 এর চেয়ে বিয়োগ করে দাও, তাহলেও তুমি এটা পাচ্ছ 0.75, যেটা একের চেয়ে ছোট। এবং মজার ব্যাপার, তুমি যদি এর উপরে রুট করে দাও 1 মাইনাস এটা যদি করে দাও তাহলে তুমি এখানে যে সংখ্যাটা পাবা সেটাও 1 এর চেয়ে ছোটই হবে, সেটাও 1 এর চেয়ে ছোটই হবে। তার মানে এটাও 1 এর চেয়ে ছোটই হবে। একটু বোঝার ট্রাই করো। √1 মাইনাস 1/2 এর উপর স্কোয়ার, রাইট? এই উপরে স্কোয়ার, এটাকে তুমি যদি রুট করে দাও তাহলে তুমি যে ফলাফলটা পাবা সেটা কিন্তু 1 এর চেয়ে ছোটই হবে। কারণটা কি? এটা মানে তো ভাইয়া 0.75, তাহলে 0.75 এর রুট করলে যে ফলাফলটা আসবে সেটা তো 1 এর চেয়ে ছোটই আসবে, রাইট? এবার শোনো এই সম্পর্কের সাথে আরেকটা বিষয় একটু শোনো। ধরো আমি কোনো একটা রকেটের বেগ নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে, বা কোনো একটা কাল্পনিক গাড়ি নিয়ে কথা বলতে চাই। একটা রকেট বা একটা কাল্পনিক গাড়ির বেগ সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ কত হতে পারে? ধরো আমি তো এটার আলোর বেগের কাছাকাছি নিতে পারি, কিন্তু আলোর বেগের সমান কিন্তু কখনোই নিতে পারবো না, কারণ পৃথিবীর কোনো বস্তুই কখনো আলোর বেগে চলতে পারে না। তাহলে ধরো কোনো একটা রকেট আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে, ধরো এটা কাল্পনিক একটা রকেট উড়ে যাচ্ছে, তাহলে সেই রকেটের বেগকে আমি ধরলাম ভি, আর আমাদের আলোর বেগ হলো সি। তাহলে বুঝতেই পারতেছো আমাদের আলোর বেগ কিন্তু অনেক বেশি। আলোর বেগের মান কত তোমরা সবাই জানো? আলোর বেগের মান হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ কিন্তু অনেক অনেক বেশি, এটা বোধহয় আমরা সবাই জানি যে আলোর বেগের মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে v/c এটা অবশ্যই 1 এর চেয়ে ছোট হবে, কারণ লব ছোট হর বড়। যদি লব ছোট হয় হর বড় হয় তাহলে ভাগফল অবশ্যই 1 এর চেয়ে ছোট হবে, রাইট? এবার তুমি যদি এটা করো v²/c², তাহলে অবশ্যই এটাও 1 এর চেয়ে ছোট হবে, এটাও 1 এর চেয়ে ছোট হবে। তুমি যদি এটাকে 1 এর চেয়ে বিয়োগ করে ফেলো, এই যে 1 থেকে বিয়োগ করে ফেলো, তাহলে এটাও অবশ্যই 1 এর চেয়ে ছোট দশমিক সংখ্যা হবে। এরপরে তুমি যদি রুট করে ফেলো, রুট দিয়ে ফেলো 1 মাইনাস v²/c², তাহলে এটাও 1 এর চেয়ে ছোট দশমিক সংখ্যাই হবে। এখান থেকে আমরা দেখলাম, এই ধর্ম থেকে দেখলাম যে 1 মাইনাস উপরে লব নিচে হর, দুটার উপর স্কোয়ার আছে, যদি হর বড় হয় আর লব ছোট হয় তাহলে এক্ষেত্রে রুট করার পরেও কিন্তু আমরা 1 এর চেয়ে ছোট সংখ্যাই পাবো, আর 1 এর চেয়ে ছোট মানে সেটা দশমিক সংখ্যাই। তাহলে তুমি মনে রাখবা আজকের ক্লাসে আমি যখনই তোমাকে দশমিক সংখ্যার কথা বলবো, মনে রাখবা আমি যখনই তোমাকে দশমিক সংখ্যার কথা বলবো
যখনই তোমাকে আমি দশমিক সংখ্যার কথা বলবো তুমি সব সময় মনে রাখবা সেই দশমিক সংখ্যাটা হলো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সি এখানে আলোর বেগ, এটা কিন্তু দশমিক সংখ্যা এবং যেটাও একের চেয়ে ছোট। তাহলে আজকের ক্লাসে আমি যখনই তোমাকে দশমিক সংখ্যার কথা বলবো তখনই তুমি মনে করবে এটা রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যখনই তোমাকে দশমিক সংখ্যার কথা বলবো তখনই মনে রাখবে সেই দশমিক সংখ্যা হলো রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো যে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। দ্রুত আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, রুটের এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা, দ্রুত কমেন্ট করে বলো। কমেন্ট ফার্স্ট, দ্রুত কমেন্ট করো যে তোমাদের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে কিনা। আপনাদের ফার্স্ট পেপারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এটা নিয়ে কথা বলবো ভাইয়া, আমাকে একটু কমেন্ট করে বলো এই বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। যে আমি আজকের ক্লাসে যখনই দশমিক সংখ্যার কথা বলবো তখনই তুমি মনে রাখবে সেটা রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি কার বেগ, সি কার বেগ, এটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। প্রমিত তালুকদার, ঝর্ণা দাস সবাই বলছো ক্লিয়ার, মাশাআল্লাহ, পুরো চ্যাপ্টার শেষ। তাহলে তো এই চ্যাপ্টারের সবগুলো টপিকসই শেষ। তোমরা যদি এইটা বুঝে যাও তাহলে আমাদের পড়াই আসলে শেষ। আমাদের সকল সূত্র আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমাদের সকল সূত্র ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো তুমি যদি দশমিক সংখ্যার কথা জেনে যাও তাহলে এই রিলেশনটা তৈরি করতে পারো কিনা এটা একটু বলো। এই রিলেশনটা তুমি তৈরি করতে পারো কিনা এটা একটু বলো। লিখে ফেলো কনসেপ্ট 3। আমরা প্রতিপদন ছাড়া সূত্রকে কেমনে মনে রাখা যায় সেই ট্রিক্স আমি তোমাকে শিখাই দিচ্ছি। কনসেপ্ট 3। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম কোন একটা বস্তুর দৈর্ঘ্য এল নট এবং ওই বস্তুর আরেকটা দৈর্ঘ্য হলো এল। ওকে, আমি বললাম যে এল নোট বড় আর এল ছোট, এল নোট বড় আর এল ছোট। আর এখানে তোমার কাছে যে দশমিক সংখ্যাটা আছে, তোমার কাছে যে দশমিক সংখ্যাটা আছে, আমি আগেই বলছি তোমার যে দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যা বলতে তুমি কি বুঝবা, তুমি বুঝবা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং এই দশমিক সংখ্যা কিন্তু একের চেয়ে ছোট। তাহলে আমি যদি এখন তোমাকে বলি আচ্ছা ভাইয়া বলো তো তাহলে আমি এল সমান সমান এই সবগুলোর ম্যাথমেটিক্যাল রিলেশন কি লিখতে পারবো, তাহলে তুমি তো অবশ্যই এটা বলবা যে ভাইয়া এল তো ছোট সংখ্যা। তাহলে আপনি যদি ছোট সংখ্যা পেতে চান তাহলে আপনার কাছে যে বড় সংখ্যাটা আছে, বড় সংখ্যাটা কত এল নট, সেই বড় সংখ্যার সাথে আপনাকে একের চেয়ে ছোট যে দশমিক সংখ্যা সেই সংখ্যাটা গুণ করে দিতে হবে। তাহলে এটা হবে রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কারণ এখানে এল নট বড় আর এল ছোট। তাহলে আমি যদি ছোট সংখ্যা পেতে চাই, এল পেতে চাই, তাহলে রিলেশনটা কেমন হবে, বড় যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে আমাদের একের চেয়ে ছোট যে দশমিক সংখ্যা আছে সেই দশমিক সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে। এই দশমিক সংখ্যা দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। তোমরা আমাকে একটু বলো যে তোমরা এই কেস 1টা তোমরা বুঝছো কিনা, দ্রুত কমেন্ট করে বলো এই কেস 1টা তোমরা বুঝছো কিনা। আর এটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এই রিলেশনটা কেমন হবে এটা একটু বলো দেখি। এই রিলেশনটা কেমন হবে, ধরো টি নট আর আরেকটা হলো টি। ধরো আমি বললাম টি বড় আর আমাদের দশমিক সংখ্যা তো দেয়াই আছে। আমি একটা ভিন্ন কালার দিয়ে একটু লিখি। ধরো আমি বললাম টি নট আর টি, এর মধ্যে টি বড়, এর মধ্যে টি বড়। তাহলে আমি এখন তোমাকে বের করতে বললাম, হ্যাঁ এর মধ্যে টি বড়, তাহলে আমি এখন তোমাকে বের করতে বললাম আচ্ছা বলো তো তাহলে টি সমান সমান তুমি কি লিখতে পারবা। মানে আমি তোমাকে বললাম টি সমান সমান তুমি কি লিখতে পারবা। তাহলে অবশ্যই তোমার উত্তর এটা হওয়া উচিত যে ভাইয়া দেখেন টি কিন্তু বড় সংখ্যা, টি কিন্তু বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা যদি আপনি পেতে চান তাহলে আপনার কাছে যে ছোট সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাকে আপনাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে, সেটা হবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কত সহজ না, কত সহজ। এবারে 3 নাম্বারটা তোমরা আমাকে বলবা, 3 নাম্বারটা তোমরা আমাকে বলবা যে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা। ধরো এম নট আর এম, এই দুটার মধ্যে এম বলো। তাহলে এখন তোমার কাছে আমার প্রশ্ন বলো এম সমান সমান তুমি কি লিখতে পারবা।
তোমরা আমাকে একটু লিখে দেখাও যে তোমরা এম সমান সমান কি লিখতে পারবা, এটা আমাকে একটু বলো। এই তিনটা সূত্র শেষ হয়ে গেলে আমরা সরাসরি প্রশ্ন কি আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো। দ্রুত কমেন্ট করে বলো যে এইটা সমান সমান কি হবে, তোমরা বলতে পারো কিনা এটা আমি একটু দেখতে চাই। দ্রুত কমেন্ট করে বলো, দেখি তোমরা পারো কিনা এটা। এম সমান সমান তাহলে কি হবে? আমি উপরের দুইটা তো করিয়ে দিলাম, তোমরা নিচেরটা একটু বলো যে এম সমান সমান কি হবে। রিপ্লাই ফার্স্ট, দ্রুত রিপ্লাই দিয়ে দাও, বলো বলো তাড়াতাড়ি বলো। তোমরা বলার পরে আমি এটার প্রবলেম কি আসবে সেটা নিয়ে কথা বলবো। দ্রুত বলো কি হবে। আচ্ছা, তোমরা সবাই আমার যে গ্রুপ আছে সেই গ্রুপের যে ভিডিওটা আছে সেখানে তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টটা দেখতে পারবো, অন্য জায়গায় কমেন্ট করলে কিন্তু আমি কমেন্ট দেখতে পারবো না। আচ্ছা, তোমরা কি এটাকে পারতেছো না কেন? দেখো এটা এরকম হবে কিনা ভাইয়া, এরকম হবে কিনা, এখানে এম নোটের চেয়ে এম বড়, তাহলে এম পেতে চাই, তাহলে এম যদি পেতে চাও তাহলে তোমার কাছে যে ছোট সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাকে তোমাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাই দেবো 1 - b²/c²। এই তিনটা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। এই তিনটা সূত্র দিয়ে আসলে আমরা সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এই চ্যাপ্টারে এই তিনটা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। এই তিনটা সূত্রে যে প্রতিপাদন লাগতো সেই প্রতিপাদন আর লাগবে না, আমি তোমাকে ট্রিক শিখাই দিলাম। এখন এই সূত্রগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবো যে কোনটা এল নোট, কোনটা এল, কোনটা ভি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই যে তিনটে সূত্র, এই তিনটে সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো, আমরা যদি শুধু প্রথমটা বুঝি তাহলে অটোমেটিক্যালি দ্বিতীয়টা হবে, আর তৃতীয়টা ভাইয়া খুবই সহজ। তাহলে আমাদের প্রথম কাজ হবে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বোঝা। ওকে, তাহলে চলো এবার আমরা কনসেপ্ট 4-এ পার হয়ে যাই। আশা করি তোমরা এটা সবাই বুঝছো। কনসেপ্ট 4, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখতেছি, তার আগে কনসেপ্ট 4-এ একটু চলে যাই। আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দৈর্ঘ্যের আপেক্ষিকতা, আমরা এখানে দৈর্ঘ্যের আপেক্ষিকতা নিয়ে কথা বলবো। দৈর্ঘ্যের আপেক্ষিকতা, তাহলে সবার আগে তোমাকে বুঝতে হবে আপেক্ষিকতা জিনিসটা কি, রিলেটিভিটি জিনিসটা কি। আচ্ছা, তাফসির রহমান, ঝর্ণা, এরপরে ঝর্ণা দাস, রত্না দাস, রুদ্র তালুকদার, সুমিত্রা দত্ত, সাইমা, সবাই রিপ্লাই দিয়েছ। আচ্ছা আচ্ছা, আপেক্ষিকতা কি সেটা আমি একটু বলি, শোনো। রিলেটিভিটি জিনিসটা কি? আপেক্ষিকতা মানে হলো যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, সেটাকে আমরা বলি আপেক্ষিক। যেরকম সুখ কিন্তু একটা আপেক্ষিক জিনিস। সুখ আপেক্ষিক জিনিস কেন? ধরো তোমাদের বয়সে তোমরা অনেকের সাথে রিলেশনশিপে থাকো, ধরো তুমি কোনো একটা মেয়ের সাথে তুমি রিলেশনশিপে আসো, তোমাদের খুবই ভালো সম্পর্ক। ধরো এটা হলো তুমি আর এইটা হলো সে। ওকে, এইটা হলো সে, এটা হলো মেয়ে, আর এইটা হলো তুমি। এটা তুমি তাকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু তোমার একটা হারামি বন্ধু আছে, এইটা হলো তোমার সেই হারামি বন্ধু। ওকে, সেও আবার এই মেয়েকে পছন্দ করে, সে খুব করে চায় যে তোমার এবং তার মধ্যে যেন একটু ঝামেলা বেঁধে যায়, ঝামেলা বেঁধে যেন রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়। যদি রিলেশনশিপটা ব্রেকআপ হয় তখন ও ওকে লাইন মারতে পারবে, এখন তো পারতেছে না। ধরো কোনো কারণে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এই যে তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে এটা কিন্তু তোমার জন্য খুবই কষ্টের একটা কারণ, রাইট? এটা খুবই কষ্টের একটা কারণ, কিন্তু তোমার বন্ধুর জন্য কিন্তু এটা খুবই সুখের একটা কারণ, কারণ সে তো মনে প্রাণে চাচ্ছিল তোমার রিলেশনশিপটা ব্রেকআপ হোক। তার মানে একই ঘটনা, যে রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার কারণে তুমি খুবই কষ্ট পাচ্ছ, কিন্তু ওই একই ঘটনার জন্য তোমার হারামি বন্ধু ও কিন্তু খুবই হ্যাপি হয়েছে। তার মানে এই যে সুখ, এটা কিন্তু আপেক্ষিক জিনিস, যে একটা ঘটনার জন্য তুমি কষ্টের মধ্যে আসো আর সে ওই ঘটনার জন্য সে সুখী হচ্ছে। তার মানে সুখ জিনিসটা আপেক্ষিক, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে, রাইট?
তাহলে আপেক্ষিকতা কি আশা করি বুঝছো যে একই জিনিস যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। দেখুন সৌন্দর্য, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারো লাল গোলাপ পছন্দ, কারো ভিন্ন কালারের গোলাপ পছন্দ, রাইট? তেমন এই যে পছন্দের যে বিষয়টা, এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, এই জন্য এটা আপেক্ষিক জিনিস। তাহলে এখন প্রশ্ন হলো দৈর্ঘ্যের আপেক্ষিকতা জিনিসটা আসলে কি? তাহলে খুবই সিম্পল বিষয়। ধরো এখানে একটা বস্তুর দৈর্ঘ্য দিয়ে আছে, তুমি বললে এই বস্তুর দৈর্ঘ্য হলো 10 মিটার, কিন্তু আমি বলতেছি যে না এই বস্তুর দৈর্ঘ্য হলো 2 মিটার। তার মানে একই বস্তুর দৈর্ঘ্য তুমি একটা পরিমাপ করতেছো, আমি একটা পরিমাপ করতেছি, দুজনের পরিমাপকৃত দৈর্ঘ্যের মান আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? কারণ আমরা মানুষ দুজন আলাদা, রাইট? তাহলে একই বস্তুর দৈর্ঘ্য তুমি একটা পরিমাপ করবা, আমি একটা পরিমাপ করব, তাহলে এইটাকে বলা হবে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। দৈর্ঘ্য যে জিনিসটা, রাইট? এই যে কলম, এই কলমের দৈর্ঘ্য আছে একটা, তুমি এটার দৈর্ঘ্য একরকম পরিমাপ করতেছো, ধরো আমি আরেক রকম পরিমাপ করতেছি, তখন আমরা সেটাকে বলবো দৈর্ঘ্যের আপেক্ষিকতা, যেটা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে রিলেটিভিটি জিনিসটা তোমরা বুঝছো কিনা, আপেক্ষিক জিনিসটা বুঝছো কিনা, অর্থাৎ দৈর্ঘ্যের আপেক্ষিকতা জিনিসটা তোমরা বুঝছো কিনা। আশা করি বুঝার কথা। তোমাদের অনেকের লাইফের সাথে হয়তো মিলে যেতে পারে, মিশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ, মিলে যাওয়ার। আচ্ছা, দ্রুত আমাকে একটু কমেন্ট করে বলো যে রিলেটিভিটি বিষয়টা তোমরা বুঝছো কিনা, রিলেটিভিটি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে একই ঘটনা যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা কি হবে? যে দৈর্ঘ্য পার্সন টু পার্সন ভ্যারি করবে, তুমি একরকম পরিমাপ করবা, আমি আরেক রকম পরিমাপ করব, তখন সেটাকে আমরা বলবো দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তোমরা এই বিষয়টা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। আচ্ছা, তোমরা অনেকেই বলছো বুঝছো, তাহলে শোনো, তোমরা ক্লাস 9-10 নিউটনিয়ান মেকানিক্স পড়ছো, নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো, রাইট? নিউটনিয়ান বলবিদ্যা আসলে কি হইতো? নিউটন বলবিদ্যায় কি হইতো আমি একটু তোমাকে মনে করাই দেই। দেখো, একটু মনে করাই দেই নিউটনিয়ান বলবিদ্যায় কি হইতো। ধরো এখানে একটা গাড়ি আছে, দেখো এখানে একটা গাড়ি আছে, এই যে এখানে একটা গাড়ি আছে। নিউটনিয়ান বলবিদ্যায় কি হইতো দেখো, ধরো এই জায়গায় একটা গাড়ি আছে, রাইট? এই গাড়ির দৈর্ঘ্য মনে করো 100 মিটার, 100 মিটার একটু বড় হয়ে যায়, ধরো এই গাড়ির দৈর্ঘ্য 20 মিটার। এই গাড়ির ভর ধরে নাও মনে করো যে 50 কেজি, এই ভরটা 50 কেজি। এই গাড়িটার সামনের দিকে ধরো অনেক বেগে গতিশীল, ধরো এই গাড়ির যে বেগ, এই বেগের মান ধরো মনে করো যে প্রথমে গাড়িটা স্থির অবস্থায় ছিল, তখন তার আদিবেগ ধরো নাও 0 মিটার পার সেকেন্ড। এরপরে গাড়িটা কিছু সময় পরে, এই যে তুমি যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিছু সময় পর এখানে চলে আসলো, এই গাড়িটা এখানে চলে আসলো। এখন এই গাড়ির যে বেগ, সেই বেগের মান ধরো দিয়ে আছে মনে করো 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। দেখো এই গাড়ির বেগ অনেক বেশি। নিউটনিয়ান মেকানিক্সে বা ক্লাস 9-10 তুমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে আসছিলা, তখন তোমাকে যদি বলা হয়তো বলো তো এই গাড়ির গতিশক্তি কত, তুমি কিন্তু এই গাড়ির গতিশক্তি বের করতে ½ m², যেহেতু এর মান 0 তাহলে গতিশক্তি 0। তুমি দেখো এই গাড়িটা যত স্পিডে যাক না কেন, তো এই গাড়ির দৈর্ঘ্য যে 20 মিটার ছিল, এই গাড়ির দৈর্ঘ্য নিউটনিয়ান বলবিদ্যায় তুমি সবসময় 20 মিটারই ধরে নিতা, রাইট? এই গাড়ির ভর 50 কেজি ছিল, এই গাড়িটা যত স্পিডেই যাক না কেন, নিউটনিয়ান বলবিদ্যায় তুমি তার ভরকে 50 কেজি ধরে নিতা, অর্থাৎ ভরের এবং দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হইতো না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন এসে বললেন যে না, দৈর্ঘ্য, ভর, সময় এগুলো পরিবর্তন হতে পারে, এটা ডিপেন্ড করবে কোন পর্যবেক্ষক এটাকে পরিমাপ করতেছে, সেই পর্যবেক্ষকের উপর ডিপেন্ড করে দৈর্ঘ্য, ভর, সময় সবগুলোই পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা নিউটন মেকানিক্সে পড়ে আসি, একটা বস্তু যত স্পিডে যাক না কেন, তার দৈর্ঘ্য যদি 20 মিটার থাকে, তার দৈর্ঘ্য সবসময় 20 মিটারই থাকবে। একটা গাড়ির যত স্পিডে যাক না কেন, তার ভর যদি 50 কেজি থাকে, তার ভর সবসময় 50 কেজিই থাকবে। কিন্তু আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে যাই, যখন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পড়তে যাই, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব পড়তে যাই, তখন গিয়ে আমরা জানতে পারি যে না, বিষয়টা এরকম না। একটা বস্তুর দৈর্ঘ্য সবসময় ফিক্স থাকবে না। একজন ব্যক্তি একটা দৈর্ঘ্য পরিমাপ করছে, আরেকজন ব্যক্তি বা আরেকজন পর্যবেক্ষক সেই দৈর্ঘ্যটাকে ভিন্ন রকম পরিমাপ করতে পারে, এটা বিজ্ঞানী আইনস্টাইন বলছেন। এবং এটা নিয়ে আসলে আমাদের দৈর্ঘ্যের যে রিলেটিভিটি, দৈর্ঘ্যের যে আপেক্ষিকতা, সেই সূত্র এখান থেকেই আসলে ডেভেলপ হয়, মানে এই লজিক থেকেই এটার সূচনা হয়। তাহলে চলো
আইনস্টাইন কি বলছেন আমি এটাকে সহজ কথায় ছোট্ট করে নোট করে দেই, তুমি এই জিনিসটা নোট করে রাখবা, তাহলে আর কোনোদিনও তোমার ভুল হবে না। আইনস্টাইন তার দৈর্ঘ্যের আপেক্ষিকতাতে কি বলছে, একদম সহজ সরল ভাষায় বলতেছে। আইনস্টাইন বলছে একটা বস্তু যখন স্থির থাকবে তখন তার দৈর্ঘ্য তুমি বড় পরিমাপ করবা, ওই বস্তুটা যখন তোমার কাছ থেকে দূরে চলে যাবে, অর্থাৎ তুমি যখন বস্তুটাকে গতিশীল দেখবা, ওই গতিশীল অবস্থায় বস্তুর যে দৈর্ঘ্য পরিমাপ করবা সেই দৈর্ঘ্যটা ছোট হবে। আবারও বলি, আইনস্টাইন বলছে একটা বস্তু, ধরো এই কলমটা তোমার কাছে স্থির অবস্থায় আছে, তাহলে তুমি তার একটা দৈর্ঘ্য পরিমাপ করলা। এই কলমটি আবার প্রচন্ড বেগে সামনের দিকে গতিশীল, অল্প বেগে গেলে হবে না, প্রায় আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে সে সামনের দিকে গতিশীল। তখন এই গতিশীল বস্তুর দৈর্ঘ্য তুমি যখন পরিমাপ করবা তখন তুমি তার দৈর্ঘ্যটাকে ছোট পরিমাপ করবা। অর্থাৎ আইনস্টাইন বলছে একটা বস্তুর স্থির অবস্থার দৈর্ঘ্য সবসময় বড় হয় আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য সবসময় ছোট হয়। তাহলে কোনটা স্থির অবস্থা কোনটা গতিশীল অবস্থা এটা নিয়ে আমরা কথা বলতেছি, তাদেরকে একটু নোট করে লিখে ফেলো। আইনস্টাইন বলছেন যে কোনো বস্তুর স্থির অবস্থার দৈর্ঘ্য বেশি আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হয়। কোন বস্তুর, এতটুকু মনে রাখবো তাহলে শেষ, কোন বস্তুর স্থিরাবস্থা মানে স্থির যখন থাকবে তখন সে স্থির অবস্থার দৈর্ঘ্য বড় হবে, দৈর্ঘ্য বড় হবে, এবং গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হবে। তুমি খালি দৈর্ঘ্যের রিলেটিভিটি বোঝো, সময়ের রিলেটিভিটি এখানে শেষ হয়ে যাবে। দৈর্ঘ্যটা বুঝলে সময়টা শেষ হয়ে যাবে। তাহলে দেখো বিষয়টা কি, এই যে কলম তুমি দেখতে পাচ্ছ, এই কলমটা তোমার কাছে স্থির আছে। তো আমি এটাকে স্থির কেন বলতেছি, কারণ দেখো কলমটা এখানে ছিল, সময় অতিবাহিত হচ্ছে কিন্তু আমার কাছ থেকে কলমের কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তার মানে কলমটা যেখানে ছিল কলমটা সেখানেই আছে, এই জন্য তাকে আমি স্থির বলতেছি। তার মানে আমি একটা বস্তুকে স্থির না গতিশীল দেখবো সেটা কার উপর ডিপেন্ড করবে, যদি আমার সাপেক্ষে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তখন আমি তাকে স্থির বলবো, আর আমার সাপেক্ষে বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমি গতিশীল বলবো। দেখো তো এই যে কলমটা আমার সামনে আছে, স্থির না গতিশীল? অবশ্যই স্থির। কেন স্থির? কারণ সময় চলে যাচ্ছে কিন্তু আমার সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখন দেখো এই কলমটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার সাপেক্ষে কলমটা কিন্তু এবার গতিশীল, আমার সাপেক্ষে কলমটা কিন্তু এবার গতিশীল, কারণ আমার সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। যদি আমার সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হয় তখন আমি তাকে গতিশীল দেখব। তাহলে আইনস্টাইন কি বলেন? আইনস্টাইন বলেন এই যে বস্তুটা স্থির অবস্থায় আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ, ধরো তুমি তার একটা দৈর্ঘ্য পরিমাপ করলা, ধরো তুমি তার দৈর্ঘ্য 10 মিটার পরিমাপ করলা। এখন এই কলমটা তোমার সামনে দিয়ে প্রচন্ড বেগে সামনের দিকে চলে গেল, তুমি তখন এই চলে যাওয়া কলমটাকে তুমি দেখতেছো, ওই চলে যাওয়া কলমটার দৈর্ঘ্য তুমি যদি এখন পরিমাপ করো তুমি আর 10 মিটার পাবা না, তার থেকে তুমি ছোট মান পরিমাপ করবা। আইনস্টাইন এটাই বলছেন, দেখো কোনো বস্তু স্থির অবস্থার দৈর্ঘ্য বড় হবে আর ওই বস্তুরই গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হবে। তাহলে স্থির কোনটা গতিশীল কোনটা এটা তোমাকে এখন ডিসাইড করতে হবে। তোমার সাপেক্ষে যদি কারো অবস্থানের পরিবর্তন হয় তখন আমরা সেই বস্তুকে বলবো গতিশীল, আর ওই বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন এই বস্তুটাকে আমরা বলবো স্থির। অর্থাৎ তোমার সাপেক্ষে কেউ যদি দূরে চলে যায় বা তোমার দিকে চলে আসে, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হয়, তখন তুমি সেটাকে বলবা গতিশীল, আর অবস্থানের পরিবর্তন যদি না হয় তখন তুমি সেটাকে বলবে স্থির। তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো এই যে আইনস্টাইনের দৈর্ঘ্যের আপেক্ষিকতার যে বিবৃতিটা, এই বিবৃতিটুকু আমরা বুঝছো কিনা, এবং স্থির এবং গতিশীল বস্তু আমি কোনটাকে বলবো এটা তুমি বুঝছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো। তোমরা যদি এতটুকু বুঝে যাও তাহলে আমাদের ম্যাক্সিমাম পড়াই শেষ। এতটুকু যদি বুঝে যাও আমাদের পড়ার 80% কমপ্লিট হয়ে যাবে, শুধু আমরা সূত্র নিয়ে এসে এই লজিকগুলো অ্যাপ্লাই করবো, তাহলে শেষ। স্থির কোনটা গতিশীল কোনটা এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে আমার প্রবলেম শেষ। দ্রুত কমেন্ট করে বলো বুঝছো কিনা। দ্রুত দ্রুত কমেন্ট করে বলো, তোমাদের কমেন্টের পরেই আমি নেক্সট উইক নিয়ে কথা বলবো। কমেন্ট ফার্স্ট ভাইয়া, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, হোমু বলছো বুঝছি, ঝর্ণা বলছো বুঝছি, বাকিরা একটু কমেন্ট করে বলো বুঝছো কিনা। রাকিবুল হাসান সাফায়াত বলছো বুঝছি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, দেখো তোমরা পারো কিনা, এই প্রশ্নের উত্তরটা পারো কিনা। আচ্ছা, তাহলে এখানে একটু মনে রাখবা,
এখানে একটু মনে রাখো, তাহলে এইটা তো আমাদের বিবৃতি ছিল, তাই না? এটা আমাদের বিবৃতি ছিল, এটা আমাদের বিবৃতি ছিল। দেখো, এটা আমাদের বিবৃতি ছিল দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তাহলে এখন সব সময় মনে রাখবা, আমাদের যেটা স্থির অবস্থার দৈর্ঘ্য, দেখো যেটা আমাদের স্থির অবস্থার দৈর্ঘ্য, স্থিরাবস্থার যে দৈর্ঘ্য, স্থির অবস্থাকে আমরা আরো অনেকভাবে বলতে পারি। এটাকে আমরা বলতে পারি নিশ্চল অবস্থার দৈর্ঘ্য বলতে পারি, নিশ্চল অবস্থার দৈর্ঘ্য বলতে পারি, নিশ্চল অবস্থার দৈর্ঘ্য এটাও বলতে পারি। স্থির অবস্থা মানে আসলে নিশ্চল অবস্থা, ঠিক আছে? নিশ্চল অবস্থা। আচ্ছা, দৈর্ঘ্য থাকবে দুইটা, একটা স্থির অবস্থার দৈর্ঘ্য, আরেকটা থাকবে গতিশীল অবস্থার দৈর্ঘ্য। দেখো, আরেকটা থাকবে গতিশীল অবস্থার দৈর্ঘ্য, গতিশীল অবস্থার দৈর্ঘ্য। দুইটা দৈর্ঘ্য, একটা স্থির অবস্থার দৈর্ঘ্য আর একটা হলো গতিশীল অবস্থার দৈর্ঘ্য। এই গতিশীল অবস্থার দৈর্ঘ্যের আরেকটা নাম হলো আপেক্ষিক দৈর্ঘ্য। এই গতিশীল অবস্থার দৈর্ঘ্যের আরেকটা নাম হলো আপেক্ষিক দৈর্ঘ্য, ঠিক আছে? মনে রাখতে হবে, একটা হবে স্থির অবস্থার দৈর্ঘ্য, বা আমরা বলতে পারি এটা নিশ্চল অবস্থার দৈর্ঘ্য, আরেকটা গতিশীল অবস্থার দৈর্ঘ্য অথবা আপেক্ষিক দৈর্ঘ্য, দুটাই বলা থাকতে পারে প্রশ্নে। শোনো, যেটা প্রাথমিক, যেটা ইনিশিয়ালি ঘটতেছে স্থির অবস্থা, তাকে আমরা বলবো এল নট। আর যেটা গতিশীল অবস্থার দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো এল, সেটাকে আমরা বলবো এল। তাহলে আইনস্টাইন কি বলছেন, কোন বস্তু স্থির অবস্থার দৈর্ঘ্য বড় হবে আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য ছোট হবে, তাহলে এল এবং এল নটের মধ্যে বড় কে হবে? অবশ্যই স্থির অবস্থার দৈর্ঘ্য যেটা সেটা বড় হবে, অবশ্যই স্থির অবস্থার দৈর্ঘ্য যেটা সেটা বড় হবে, রাইট? স্থির অবস্থার দৈর্ঘ্যটা বড় হবে। এখন তুমি যে বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করবা, সেই বস্তুতে একটা বেগ থাকবে, ভি থাকবে। তাহলে এখন এল এবং এল নোটের যে রিলেশন সূত্র, সেই সূত্রটা কি হবে? এই সূত্রটা তো আমরা এখনই কমপ্লিট করে ফেললাম। এই সূত্রটা যেটা হবে, দেখো আমরা সূত্র তো এখনই করে ফেললাম, সেটা হবে এল সমান সমান এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো, এই সূত্রটা কিন্তু আমরা একটু আগেই পড়ে ফেললাম যে দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র কি হবে। এখানে এল নোট হবে বড় দৈর্ঘ্য, কারণ এটা স্থির অবস্থার দৈর্ঘ্য। নোটগুলো সবসময় মনে রাখবে, স্থির অবস্থার, আর এল হলো গতিশীল অবস্থার দৈর্ঘ্য। তোমরা এই সূত্রটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। যদি এই সূত্রটা বুঝে যাও, তাহলে এখন স্থির কোনটা গতিশীল কোনটা এটা বুঝাইয়া এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেই প্রবলেমগুলো আমি সলভ করাচ্ছি। আর এটা যদি বুঝে যাও, তাহলে অটোমেটিক্যালি তোমার সময়ের রিলেটিভিটি বোঝা হয়ে যাবে। খালি লাস্টে বাকি থাকবে ভরের রিলেটিভিটি, ওটাও খুব সহজ। ভরেরটা খুবই সহজ, খালি দৈর্ঘ্যটা বুঝে গেলে তুমি সময়েরটা বুঝবা। দৈর্ঘ্যটা না পারলে কিন্তু তুমি সময়েরটা পারবা না। আমাকে একটু কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা। ঝর্ণা দাস বলছো ক্লিয়ার। আচ্ছা, বাকিরাও একটু দ্রুত কমেন্ট করে বলো যে তোমরা এটা বুঝছো কিনা। দ্রুত কমেন্ট ফার্স্ট। আচ্ছা, তোমাদের কমেন্টের পরে আমি বাকি দিল। রুদ্র বলছো বুঝছি, ঝর্ণা বলছো বুঝছি। আচ্ছা, ভেরি গুড। যদি বুঝে থাকো তাহলে চলো এখন আমরা একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেম থেকে তোমরা খুঁজে বের করবা কোনটা ছোট দৈর্ঘ্য কোনটা বড় দৈর্ঘ্য। দেখি তোমরা পারো কিনা। ধরো আমরা একটা রকেট অঙ্কন করতে চাই। ধরো এটা একটা রকেট, ধরো এটা একটা রকেট, একটা রকেট আঁকায়। হ্যাঁ, এটা একটা রকেট। প্র্যাকটিক্যালি অনেকে রকেট অঙ্কন করছো। ধরো এটা একটা রকেট। হ্যাঁ, এটা একটা রকেট। এই রকেটের মধ্যে, ধরো এই রকেটের মধ্যে আমি বসে আছি। এটা আমি, এটা হলো আমি, এটা হলো রাহাত ভাই। ঠিক আছে, আমি রকেটে চলে যাচ্ছি, আর তুমি এই যে পৃথিবীর উপরে এখানে দাঁড়াই আছো। আমি তোমার মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছি। তাহলে এখন বোঝো, এটা হলো তুমি, এটা হলো তুমি। ওকে, তুমি দেখতেছো আমি উপর দিয়ে, মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছি। তাহলে এখন শোনো, আমার যে রকেটটা সামনের দিকে গতিশীল, সেই রকেটের একটা বেগ আছে না? অবশ্যই সেই রকেটের বেগ আছে। এই রকেটের যে বেগ আছে সেই বেগটা হলো ভি। এই রকেটের যে বেগ সেই বেগটা ভি। এই বেগটা অবশ্যই আলোর বেগের কাছাকাছি, কারণ আলোর বেগের কাছাকাছি না হলে রিলেটিভিটি কিন্তু খাটবে না। রিলেটিভিটি তখনই খাটবে যখন বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হবে। তাহলে এখন আমার প্রশ্ন, এই রকেটের তো দৈর্ঘ্য আছে তাই না?
এই রকেটের তো দৈর্ঘ্য আছে, এই রকেটের তো দৈর্ঘ্য অবশ্যই আছে। এই রকেটটা কত বড়, ধর তুমি একটা রকেটের মধ্যে উঠছো, সেই রকেটের অবশ্যই একটা দৈর্ঘ্য আছে, রাইট? এই রকেটের দৈর্ঘ্য আছে। তাহলে এই রকেটের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য তুমি বড়টা পরিমাপ করবা না এর ভিতর থেকে রাহাত এই রকেটের দৈর্ঘ্যটা বড় পরিমাপ করবে? মানে রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে? আমার প্রশ্ন হলো রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে? রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে? কে পরিমাপ করবে? পরিমাপ করবে। তাহলে তোমরা এখানে একটা ছোট্ট বিষয় একটু অ্যাড করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে স্থির অবস্থার দৈর্ঘ্য যেটা, সেটা হলো বড় মান, মনে রাখতে হবে। এটা হলো বড় মান। আর গতিশীল অবস্থার যে দৈর্ঘ্য, সেটা হলো ছোট মান। তাহলে বড় মান এবং ছোট মান এইভাবেও জিনিসটা তুমি বুঝতে পারো। তোমাকে এখন বলতে হবে যে রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে? তুমি পরিমাপ করবা না রাহাত পরিমাপ করবে? এটা যদি বুঝে যাও তাহলে আমার পড়ানো শেষ। এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। এটা যদি না বুঝো তাহলে বড় সমস্যা। বলো, রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে এবং রকেটের ছোট দৈর্ঘ্য কে পরিমাপ করবে? রকেটের দৈর্ঘ্য পরিমাপ করবে মীরা বলছে রাহাত স্যার পরিমাপ করবেন। আচ্ছা, তোমরা একটু বাকিরা একটু কমেন্ট করে বলো যে রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে? এটা কি আমি পরিমাপ করব না তুমি পরিমাপ করবা? এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের প্রবলেম সলভ। দ্রুত তোমরা কমেন্ট করার পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে কে বড় পরিমাপ করবে, কে ছোট পরিমাপ করবে। কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে ফেলো। আচ্ছা, ঝর্ণা দাস বলছে এল নোট হলো রাহাত। বাকিরা একটু বলো, বাকিরা পারো কিনা এই বিষয়টা, কে বড় পরিমাপ করবে, কে ছোট পরিমাপ করবে? রাহাত ভাই বড় পরিমাপ করবে। মাস্টিফা জান্নাত প্রমি বলছে, রাকিব হাসান বলছে, সাফাত বলছেন আপনি। আচ্ছা, তাহলে আমি একটু বলি, শোনো। তুমি একটা বিষয় ভাবো তো, তুমি রকেটের মধ্যে বসে আছো, রকেটটা সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, রকেট যে সামনের দিকে যাচ্ছে, সময়ের সাথে কি তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না? তুমি রকেটের মধ্যেই বসে আছো, তুমি কিন্তু রকেটের মধ্যেই বসে আছো। তাহলে তোমার সাপেক্ষে রকেটের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আরে রকেট যত স্পিডে যাক, তুমি তো রকেটের মধ্যেই আছো, তো তোমার সাপেক্ষে কি রকেটের অবস্থানের পরিবর্তন হচ্ছে না? তুমি রকেটটাকে যত বড় দেখছো ওঠার সময়, রকেটটা যত স্পিডে যাক না কেন তুমি তত বড়ই দেখবা। কিন্তু তুমি একটু ভাবো, আমরা ছোটবেলায় কিন্তু এই ঘটনা ঘটছে, আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, আমরা বিগ দিয়ে প্লেনের দৈর্ঘ্য মাপতাম যে এত ছোট্ট একটা প্লেনের মধ্যে এত বড় বড় মানুষগুলো কেমনে বসে। এটা অনেকের মনে প্রশ্ন আসতো। কিন্তু প্লেন কি আসলে এত ছোট না? প্লেন বিশাল বড়, প্লেন কিন্তু অনেক বড়। প্লেনকে কিন্তু আমরা ছোট দেখতে পাই, যদিও এটা আমরা দেখতে পাই বীক্ষণ কোণের কারণে। এটা আসলে তোমার রিলেটিভিটির কারণে না, কারণ প্লেনের বেগ আসলে এত বেশি না যে এখানে রিলেটিভিটি খাটবে। তো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখন আমরা সলভ করব, তখন সবগুলো ক্ষেত্রেই রিলেটিভিটি খাটবে যদি ভেলোসিটি আলোর বেগের কাছাকাছি হয়। তাহলে একটু বোঝার ট্রাই করো, তুমি এই প্লেনের মধ্যে বসে আছো, প্লেন যত স্পিডে যাক না কেন তুমি তো প্লেনের মধ্যেই বসে আছো। প্লেন থেকে তো তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, বা রকেট থেকে তোমার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তোমার সাপেক্ষে যদি তার অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তুমি দেখবে স্থির। আর তোমার সাপেক্ষে যে দূরে চলে যাচ্ছে বা তোমার দিকে আসতেছে, যেটাই হোক না কেন, যদি তার অবস্থানের পরিবর্তন হয় তখন সে পরিমাপ করবে তোমার ছোট মান। তাহলে দেখো, তোমার সাপেক্ষে রকেটটা দূরে চলে যাচ্ছে, তাহলে তুমি রকেটের যে দৈর্ঘ্যটা পরিমাপ করবা সেটা গতিশীল অবস্থার দৈর্ঘ্য। অর্থাৎ তুমি যে দৈর্ঘ্যটা পরিমাপ করবা, এই যে তোমার পরিমাপকৃত দৈর্ঘ্য হবে গতিশীল অবস্থার দৈর্ঘ্য। তুমি গতিশীল দৈর্ঘ্য পরিমাপ করবা, গতিশীল দৈর্ঘ্য পরিমাপ করবে। তাহলে গতিশীল দৈর্ঘ্য যদি পরিমাপ করো, তাহলে সেই গতিশীল দৈর্ঘ্যটা কি হয়? ছোট হয় না বড় হয়? আমরা জানি গতিশীল দৈর্ঘ্যটা ছোট হয়। তাহলে তুমি পরিমাপ করবা এল। কিন্তু আমি তো রকেটের মধ্যে আছি, রকেট যত স্পিডে যাক না কেন আমি তো রকেটকে স্থির দেখতেছি। তাহলে এই যে রাহাত, এই ভদ্রলোক কি করবে? এই ভদ্রলোক রকেটের স্থিরাবস্থার দৈর্ঘ্য পরিমাপ করবে। ই পরিমাপ করবে স্থিরাবস্থার দৈর্ঘ্য, ই পরিমাপ করবে স্থিরাবস্থার দৈর্ঘ্য। আর আইনস্টাইন বলছে স্থিরাবস্থার দৈর্ঘ্য যেটা সেটা হবে বড়। তার মানে রকেটের বড় দৈর্ঘ্য কে পরিমাপ করবে? এটা রাইট অ্যান্সার হবে রাহাত। রাহাত রকেটের বড় দৈর্ঘ্য পরিমাপ করবে এবং সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেটা এল নট। সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেটা এল নট। তাহলে এল আর এল নট যদি বোঝা যাও তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ। কোনটা গতিশীল
আর কোনটা স্থির এটা তোমাকে বুঝতে হবে। এটা যদি বুঝে যাও তাহলে আমাদের ম্যাক্সিমাম টপিকস এখান থেকে কভার হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে বলো এই বিষয়টা তোমাদের কাছে একবারে ক্লিয়ার হয়েছে কিনা, বা এই বিষয়টা তোমরা একবারে বুঝছো কিনা। সুব্রত বলছে পুরোনো দিনগুলো মিস করতেছি। রাহাত ভাই ভালো থাকবেন, ভালো লাগলো আপনার এই কাজগুলো। আচ্ছা, সুব্রত আমার স্টুডেন্ট ছিল, সে সিএসসিতে পড়াশোনা শেষ করছে, এখন দেশের বাইরে আছে। থ্যাংক ইউ সুব্রত, কমেন্ট করার পরে আমাকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এতটুকু বিষয় আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এই এল এবং এল নোটের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা তোমরা জানো। এল এবং এল নোটের রিলেশন হলো এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হবে এল এবং এল নোটের যে রিলেশন সেটা। এটা হবে এল এবং এল নোটের যে রিলেশন সেটা, রাইট? তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্ত কি? চলো এই জিনিসটা একটু নোট করে ফেলো। সিদ্ধান্তটা হলো এরকম, দেখো সিদ্ধান্তটা একটু নিতে হবে। সেটা কি? নাম্বার 1, একদম সহজ কথা, একদম সহজ কথা। আমরা এখানে রকেটের দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। ধরো এখানে আমরা রকেটের দৈর্ঘ্য বা গতিশীল কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। আচ্ছা, এই জিনিসটা কিভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি যে যে যন্ত্রের দৈর্ঘ্য পরিমাপ করা হবে সেই যন্ত্রের মধ্যে যে বসে থাকবে সে সবসময় পরিমাপ করবে বড় দৈর্ঘ্য, আর যন্ত্রের বাইরে থেকে যে পরিমাপ করবে সে পরিমাপ করবে সবসময় ছোট দৈর্ঘ্য। বুঝো, যে যন্ত্রের দৈর্ঘ্য আমরা পরিমাপ করব, অর্থাৎ এই দেখো আমরা এই রকেটের দৈর্ঘ্য পরিমাপ করব, এই রকেটের মধ্যে যে বসে থাকবে সে সবসময় পরিমাপ করবে বড় দৈর্ঘ্য, আর রকেটের বাইরে থেকে যে দৈর্ঘ্য পরিমাপ করবে সে সবসময় পরিমাপ করবে ছোট দৈর্ঘ্য। তাহলে এখন ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম, প্রশ্নটা হলো এরকম। প্রশ্ন ধরো একটা ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন সলভ করি, তাহলে এই বিষয়টা তোমার কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? ধরো বলা হয়েছে যে পৃথিবীতে অবস্থানরত এক ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি 0.8c মানে এটা আলোর বেগের 80%, 8c বেগে গতিশীল একটি নভোযানের দৈর্ঘ্য 60 মিটার পরিমাপ করলো, 60 মিটার পরিমাপ করলেন। 60 মিটার পরিমাপ করলেন। এখন প্রশ্ন হলো নভোযানের মধ্যে অবস্থানরত নভোচারী কত দৈর্ঘ্য পরিমাপ করবে? প্রশ্নটা এরকম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে 60 মিটার যেটা দেয়া আছে এটা কি বড় দৈর্ঘ্য দেয়া আছে না এটা ছোট দৈর্ঘ্য দেয়া আছে? মানে এটা এল না এল নট, এটা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো। এই প্রশ্নে যে দৈর্ঘ্যটুকু দেয়া আছে এটা ছোট দৈর্ঘ্য দেয়া আছে না এটা বড় দৈর্ঘ্য দেয়া আছে? এটা হলো আমার প্রশ্ন। আমি দেখতে চাই যে তোমরা এটা পারো কিনা। দ্রুত আমাকে একটু কমেন্ট করে বলো এই বিষয়টা তোমরা বুঝছো কিনা, যে এই ডাটাটুকু খুঁজে বের করতে পারতেছো কিনা। এখানে যে 60 মিটার দেয়া আছে এটা কি বড় দৈর্ঘ্য দেয়া আছে না এটা ছোট দৈর্ঘ্য, অর্থাৎ এল দেয়া আছে না এল নট দেয়া আছে? একটা বের করতে পারলে তো তুমি আরেকটা বের করতেই পারবা। তো তুমি এখান থেকে বের করবা কোন দৈর্ঘ্যটা দেয়া আছে, এল দেয়া আছে না এল নট দেয়া আছে? আমাকে একটু কমেন্ট করে বলো, দ্রুত কমেন্ট করে বলো এল দেয়া আছে না এল নট দেয়া আছে।
তোমাদের কমেন্টের পরে আমি বাকিটুকু করব। মীরা বলছো ছোট দৈর্ঘ্য দিয়ে আছে, সাইমা বলছে এল দিয়ে আছে, বাকিটা একটু বলো। তোমরা মার্শাল্লাহ বেশ ভালো বোঝো, তোমরা ভালো পারো, তোমরা আসলেই বেশ ভালো বোঝো। বলো বলো, দ্রুত কমেন্ট করে বলো যে এখানে কোন দৈর্ঘ্যটা দিয়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই এটা বের করতে পারবা। আচ্ছা, প্রমি বলছে এল দিয়ে আছে, রত্না বলছে এল দিয়ে আছে, হোমু বলছো ছোট দৈর্ঘ্য, ঝর্ণা বলছো ছোট দৈর্ঘ্য। ভেরি গুড। দেখো বিষয়টা কি, বিষয়টা হলো এই দৈর্ঘ্যটুকু যে পরিমাপ করছে সে কিন্তু পৃথিবীতে ছিল এবং তার মাথার উপর দিয়ে উড়ে যেরকম একটা বস্তুর দৈর্ঘ্য সে পরিমাপ করছে, মানে রকেটের দৈর্ঘ্য পরিমাপ করছে। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কিন্তু ভাইয়া এল দিয়ে আছে, এল এর মান কিন্তু এখানে 60 মিটার। তার মানে এটা ছোট দৈর্ঘ্য, এটা ছোট দৈর্ঘ্য। আর ওই যে বেগ, গাড়ির যে বেগ, রকেটের যে বেগ, সেটা হলো 0.8 সি, মানে আলোর বেগ 0.8 সি। এখন প্রশ্ন হলো নভোযানের মধ্যে অবস্থানকারী ব্যক্তি কত দৈর্ঘ্য পরিমাপ করবে? নভোযানের মধ্যে যে বসে থাকবে সে তো বড় দৈর্ঘ্য পরিমাপ করবে, সে তো পরিমাপ করবে এল নট, সে তো পরিমাপ করবে এল নট। তাহলে এখন তোমাকে এল নট বের করতে হবে। তাহলে এল নট তুমি কেমনি বের করবা? তুমি তো এই সূত্র জানো, তুমি জানো এল সমান সমান হলো এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তুমি জানো। তুমি এখান থেকে বের করতে চাও এল নটের মান, তাহলে এল নট সমান কি হবে? এই যে এল আছে সেই এল কে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্বারা তোমাকে ভাগ করতে হবে। এখন এই যে এল, এই এল এর মান তো এখানে দিয়ে আছে কত মিটার? এল এর মান দিয়ে আছে 60 মিটার, এল এর মান দিয়ে আছে 60 মিটার। এখানে তুমি যদি মান বসাও তাহলে কি পাবা দেখো, 0.8 এর উপর স্কোয়ার করলে তুমি পাবা 0.64 সি স্কোয়ার, নিচে আসবে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কেটে যাবে, তাহলে তুমি এখান থেকে যে মানটা পাবা তখন তুমি পাবা 100 মিটার। লজিক্যালি তাই হওয়া উচিত ছিল যে রকেটের ভিতরে অবস্থান করবে সে রকেটের কিন্তু বড় দৈর্ঘ্য পরিমাপ করবে। আবারও বলি, যে রকেটের মধ্যে অবস্থান করবে ওই রকেটের দৈর্ঘ্য সে বড় পরিমাপ করবে, আর রকেটের বাইরে থেকে যে রকেটের দৈর্ঘ্য পরিমাপ করতেছে সে পরিমাপ করবে ছোট। তাই হয়েছে দেখো, রকেটের বাইরে থেকে যে পরিমাপ করছে সে পরিমাপ করছে 60 মিটার, কিন্তু রকেটের যে প্রকৃত দৈর্ঘ্য ছিল সেটা কিন্তু 100 মিটার। রুদ্র তালুকদার, আচ্ছা মার্শাল্লাহ, তোমরা অনেকেই পারছো ভাইয়া, তোমরা অনেকেই পারছো। এই জিনিসটা আশা করি সবার কাছেই ক্লিয়ার, তোমরা ম্যাক্সিমামই এই বিষয়টা পারছো, এই ম্যাক্সিমাম এই জিনিসটা বুঝছো। এটা খুব মজার একটা টপিকস। যদি খালি একবার লজিক বুঝে যাও তাহলে সকল প্রশ্ন তোমার কাছে খুবই মজার লাগবে, খুব ইজি লাগবে। তাহলে একটা মান ধরতে এদিক সেদিক করলে পুরো প্রশ্ন শেষ। ভেরি গুড, তোমরা ভালো বোঝো এবং তোমরা বুঝতে পারছো বিষয়টা, ভেরি গুড। আচ্ছা তাহলে চলো, তো আমরা তো এইটা দেখলাম, এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হলো আমরা একটু আগে যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা নিয়ে কথা বললাম, সেটা হলো কোনো একটা যন্ত্রে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ছোট বড় পরিমাপ করার ক্ষেত্রে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্থানের, অবস্থানের যে রিলেটিভিটি সেটা। তাহলে আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো এবারে স্থানের দৈর্ঘ্য, কোন একটা স্থানের দৈর্ঘ্যের ক্ষেত্রে রিলেটিভিটি কেমন হবে? স্থানের দৈর্ঘ্য, এই স্থানের দৈর্ঘ্য এইটা কিরকম হবে দেখো। স্থানের দৈর্ঘ্যের ক্ষেত্রে রিলেটিভিটি কনসেপ্টটা কিরকম ভাবে কাজ করবে, এখান থেকে বোর্ড পরীক্ষায় অনেক সৃজনশীল প্রশ্ন আসছে। স্থানের দৈর্ঘ্যটাকে আমি একটু বোঝানোর ট্রাই করি, তোমরা একটু দেখো, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। ধরো বিষয়টা এরকম, একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো এটা তুমি, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে সুন্দরী একটা মেয়ে বসে আছে। এই যে ধরো তোমার বন্ধু, এটা তোমার বন্ধু, এটা তোমার বন্ধু, ঠিক আছে, এটা তোমার বন্ধু। আর এইটা ধরো আমাদের গল্পের নায়িকা। এখান থেকে এইটুকু স্থানের অবশ্যই একটা দূরত্ব আছে, এখান থেকে এইটুকু স্থানের অবশ্যই একটা দূরত্ব আছে। দেখো বিষয়টা এরকম, তোমার যে বন্ধু আছে এই মেয়েটাকে দেখে তোমার বন্ধু এই মেয়েটার দিকে দৌড় শুরু করলো, তোমার বন্ধু মেয়েটার দিকে দৌড় শুরু করলো, এবং দৌড়াতে দৌড়াতে কোনো এক সময়ে তোমার বন্ধু এই মেয়েটার কাছে পৌঁছায় গেছে। তুমি এর পাশেই দাঁড়িয়েছিলা
এই যে তুমি এখানেই দাঁড়িয়েছিলা, এটা হলো তুমি এখানেই দাঁড়িয়েছিলা, বন্ধু সামনে থেকে দৌড় শুরু করছে, তুমি আবার বন্ধুকে কল দিলা, কিরে বন্ধু সামনে থেকে দৌড়ে আসকেন? তোমার বন্ধু বলতেছে বিশ্বাস করে আমি দৌড়াই নাই, বন্ধু বলতেছে বিশ্বাস করে আমি দৌড়াই নাই বন্ধু, আমি তো আমার জায়গাতেই আছি। বরং ওই মেয়েটা পেছনের দিকে চলে আসছে, কিন্তু মেয়েটা তো পেছনের দিকে আসে নাই, মেয়েটা তো যেখানে ছিল গাছের নিচেই আছে। বন্ধু তো এই গাছের নিচে গিয়েই তার সাথে মিট করবে। তাহলে বন্ধুকে যদি আমরা সত্য প্রমাণ করতে চাই, বন্ধুর কথাটাকে যদি আমরা বিশ্বাস করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে যেটা হইতে হবে সেটা হইতে হবে এই পুরো যে স্থানটুকু আছে, মানে যেখান থেকে স্থানটুকুকে পিছনের দিকে অগ্রসর হতে হবে। তার মানে এই পুরো স্থানটুকু, ধরো মনে করি এটা একটা চলন্ত সিঁড়ি, এইটা একটা চলন্ত সিঁড়ি, এই সিঁড়িটা যদি পিছনের দিকে এরকম ভাবে আসে, তাহলে একটা সময় পর এই জায়গায় আসবে, এটা ছাড়া তার উপায় নাই। বন্ধু দৌড়াচ্ছে, বন্ধুকে কল দিলাম, কিরে বন্ধু দৌড়াস কেন? কিন্তু বন্ধু বলেছে বিশ্বাস করে আমি দৌড়াই নাই। তো বন্ধু একটা সময় পর সরি ভাইয়া, বন্ধু একটা সময় পর গিয়ে মেয়েটার সাথে মিট করবে গাছের নিচে, কিন্তু বন্ধু বলতেছে আমি দৌড়াই নাই, বিশ্বাস করে আমি দৌড়াই নাই। তাহলে এখন আমাদের বন্ধু যেহেতু হয়, তার কথাটাকে তো বিশ্বাস করা উচিত। তার কথাকে যদি আমরা বিশ্বাস করতে চাই, তাহলে কি হবে? তাহলে আমাকে যেটা মেনে নিতে হবে যে এইখান থেকে এটা ছিল একটা স্থান বা সিঁড়ি ছিল, চলন্ত সিঁড়ি বা স্থান, এই স্থানটুকু এখান থেকে পিছনের দিকে এরকম ভাবে চলে আসছে। যেহেতু স্থানটুকু এখানে চলে আসছে, তখন আমার বন্ধু এই মেয়ের সাথে মিট করে ফেলছে। তাহলে দেখো বিষয়টা দেখো, দৌড়াচ্ছিল কিন্তু আমার বন্ধু, আর তুমি কিন্তু এখানে স্থির অবস্থায় ছিলা। কিন্তু বন্ধু দৌড়ানোর পরও বলতেছে বিশ্বাস করে আমি দৌড়াই নাই, বরং যে জায়গাটুকু ছিল ওই মেয়েটাই আমার কাছে চলে আসছে। কিন্তু মেয়েটা যদি চলে আসে, তো গাছ কিভাবে আসবে? মেয়ে তো আসতে পারে, কিন্তু গাছ কিভাবে আসবে? তার মানে অবশ্যই এখান থেকে এই যে অংশটুকু, এই অংশটুকু দেখো, এই অংশটুকু অবশ্যই এই অংশটুকু পিছনের দিকে দৌড়ে আসছে, চলে আসছে। তার মানে আমার বন্ধু যেটা দাবি করছে বন্ধুর জন্য এটা সত্য, বন্ধু যেটা দাবি করছে এটা বন্ধুর জন্য সত্য, বন্ধু এটা সত্য বলছে, তার ক্ষেত্রে এটা সত্য। ও যখন নিজে গতিশীল হবে, ঠিক আছে, তখন ও যখন অন্য কারো কোনো কিছু পরিমাপ করবে, সে নিজেকে স্থির দাবি করবে। বা বিষয়টা এরকম, এভাবে ভাবো, যে নিজে গতিশীল, বুঝো, যে নিজে গতিশীল সে সবসময় গতিশীল দৈর্ঘ্য পরিমাপ করবে। আবার বলি, যে নিজে গতিশীল সে সবসময় গতিশীল দৈর্ঘ্য পরিমাপ করবে। আর যে স্থির, সে যখন স্থানের দৈর্ঘ্য পরিমাপ করবে, সে সবসময় স্থির অবস্থার দৈর্ঘ্য পরিমাপ করবে। বিষয়টা বোঝো, আমার বন্ধু সামনের দিকে দৌড়াচ্ছে, তার মানে বন্ধু গতিশীল। আর এই স্থান থেকে এই স্থানের যে দূরত্ব, বন্ধু এই দূরত্বটাকে গতিশীল দৈর্ঘ্য পরিমাপ করবে। এই স্থানটাকে গতিশীল দেখবে, পরিমাপ করবে গতিশীল দৈর্ঘ্য। কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম, গাছ ওখানে আছে, মেয়েটা গাছের নিচেই বসে আছে, তাহলে আমি যখন এই দৈর্ঘ্যটুকু পরিমাপ করব, তখন আমি স্থির অবস্থার দৈর্ঘ্য পরিমাপ করব। আমি কিন্তু স্থির অবস্থার দৈর্ঘ্যই পরিমাপ করব। তাহলে জিনিসটাকে একদম সহজ করে দেই। শোনো, যে নিজে দৌড়াবে বা কোনো একটা গাড়ির মধ্যে বসে থেকে দৌড়াবে, এক স্থান থেকে আরেকটা স্থানের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যে নিজে গতিশীল থাকবে বা কোনো একটা গাড়ির মধ্যে বসে গতিশীল হবে, সেই ব্যক্তি সেই স্থানের দূরত্ব সবসময় ছোটটা পরিমাপ করবে, কারণ সে গতিশীল অবস্থা থেকে পরিমাপ করবে। আর যে স্থির থাকবে, যে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে, সে সবসময় এক স্থান থেকে আরেক স্থানের যে দূরত্ব আছে, সেই দূরত্বটা সে বড় পরিমাপ করবে, কারণ সে স্থির অবস্থার দৈর্ঘ্য পরিমাপ করবে। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। যদি বুঝে যাও, আমরা একটা চিত্রের মাধ্যমে জিনিসটা তোমাকে বোঝাবো, আশা করি তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। চিত্রটা মনে রাখলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। দ্রুত আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই জিনিসটা বুঝছো কিনা। কমেন্ট ফার্স্ট। সরি ভাই, আমার একটু কাশির প্রবলেম, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো। তোমরা যদি এটা বুঝে যাও, একটা চিত্র, মাশাআল্লাহ সবাই বলছো বুঝছি, তাহলে চলো একটা চিত্রের মাধ্যমে এই জিনিসটাকে আমরা শর্ট করে দিই। একটা চিত্রের মাধ্যমে, এই চিত্র মনে রাখবা, সকল প্রশ্ন তোমার সলভ। এই চিত্রটা তুমি জাস্ট মনে রাখবা।
এই চিত্র মনে রাখলে তোমার প্রবলেম সব সলভ। ধরো চিত্রটা এরকম, ধরে নাও এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, একটু বড় করে লিখি, এটা হলো পৃথিবী। ওকে, পৃথিবী থেকে একটা দূরত্বে এটা হলো নতুন একটা গ্রহ, বিজ্ঞানীরা নতুন এক গ্রহের সন্ধান পাচ্ছে, এটা নতুন গ্রহ। ওকে, এটা একটা নতুন গ্রহ। এই যে নতুন গ্রহের সন্ধান পৃথিবীর বিজ্ঞানীরা পাইল, ধরো পৃথিবীতে আছে কে, ধরো পৃথিবীতে আছে মনে করো আমাদের মহিউদ্দিন ভাই, কম্পাসের পরিচালক, সেই মহিউদ্দিন ভাই ধরো আমাদের এই পৃথিবীতে আছে। ওকে, আর আমি ধরো ফিজিক্স পড়াশোনা করছি, আমি এখন কি করতেছি, এই যে নতুন গ্রহটার একটা সন্ধান পাইলাম, এই গ্রহকে কি আছে এটা আবিষ্কার করার জন্য এই গ্রহে মানে রকেটে চড়ে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি। পৃথিবীর মানুষজন ভালো না, পৃথিবীতে আমি থাকবো না, আমি এই রকেটে করে এই নতুন গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। তাহলে এই রকেটের মধ্যে আছে কে, এই রকেটের মধ্যে আছে আমি, তোমাদের রাহাত ভাই, ঠিক আছে, পৃথিবীতে আছে মহিউদ্দিন ভাই। এখন পৃথিবী থেকে মহিউদ্দিন ভাই এই যে নতুন গ্রহে একটা দূরত্ব পরিমাপ করবে, পৃথিবী থেকে মহিউদ্দিন ভাই এই নতুন গ্রহের দূরত্ব পরিমাপ করবে। তাহলে এখন আমার প্রশ্ন, এই মহিউদ্দিন ভাই পৃথিবী থেকে যে নতুন গ্রহের যে দূরত্বটা পরিমাপ করবে, সেই দূরত্বটা কি, সেটা কি ছোট দৈর্ঘ্য না সেটা বড় দৈর্ঘ্য, এটা আমাকে বলবা। মহিউদ্দিন ভাই পৃথিবী থেকে নতুন গ্রহের যে দূরত্ব পরিমাপ করবে, সেটা ছোট দৈর্ঘ্য না বড় দৈর্ঘ্য, একটু ভাবো। মহিউদ্দিন ভাই পৃথিবীতে ছিল, পৃথিবীতেই থাকবে, নতুন গ্রহ যেখানে ছিল নতুন গ্রহ সেখানেই থাকবে। তো মহিউদ্দিন ভাই এই নতুন গ্রহকে যেখানে ছিল সেখানেই দেখবে, তার মানে মহিউদ্দিন ভাই এখানে স্থির আছে, মহিউদ্দিন ভাই এখানে স্থির আছে, স্থির থাকা অবস্থায় সে নতুন গ্রহকে দেখতেছে, মানে নতুন গ্রহ যেখানে ছিল সেখানেই আছে, রাইট। তাহলে মহিউদ্দিন ভাই কিন্তু দেখো নিজে স্থির আছে, কারণ কিন্তু মহিউদ্দিন ভাই যে দূরত্বটা পরিমাপ করবে সেটা হবে বড় দৈর্ঘ্য, অর্থাৎ মহিউদ্দিন ভাই এটা পরিমাপ করবে L0। কিন্তু আমি যে দৌড় শুরু করছি, বা আমি যে একটা ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছি, ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছি, তাহলে বুঝো আমি তো পৃথিবী থেকে নতুন গ্রহের দিকে যাচ্ছি, আমি কিন্তু স্থির না, আমি কিন্তু গতিশীল। তাহলে আমি একটু আগেই বললাম যে নিজে গতিশীল হবে, এক স্থান থেকে আরেকটা স্থানের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে সে সব সময় পরিমাপ করবে ছোট দৈর্ঘ্য। তার মানে এই যে রাহাত কিন্তু পরিমাপ করবে L। তার মানে বিষয়টা এরকম, স্থানের দূরত্বের ক্ষেত্রে বুঝো, ভালোভাবে বুঝো, যদি আমরা স্থানের দূরত্ব পরিমাপ করি, স্থানের দূরত্ব, ঠিক আছে, এটার ক্ষেত্রে যে বড় দৈর্ঘ্য পরিমাপ করবে, অর্থাৎ এটার ক্ষেত্রে যে বড় মান, এটার ক্ষেত্রে যে বড় মান বা বড় দৈর্ঘ্য, বড় মান যে পরিমাপ করবে, সে পরিমাপ করবে মহিউদ্দিন ভাই। কেন? কারণ মহিউদ্দিন ভাই কিন্তু নিজে স্থির আছে, এই জন্য মহিউদ্দিন ভাই পরিমাপ করবে বড় মান, অর্থাৎ মহিউদ্দিন ভাই পরিমাপ করবে L0। আমরা জানি L0 হয় বড়, কিন্তু আমি তো নিজে গতিশীল, তাহলে ছোট মান কে পরিমাপ করবে, ছোট মান পরিমাপ করবে রাহাত। কেন রাহাত ছোট মান পরিমাপ করবে? কারণ সে নিজে গতিশীল। আর আমি একটু আগেই বললাম, এক স্থানের ক্ষেত্রে থেকে আরেকটা স্থানের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যে নিজে গতিশীল হবে, যে নিজে দৌড়াবে, সে সবসময় পরিমাপ করবে তোমার ছোট মান, রাহাত পরিমাপ করবে L। এটা কিন্তু স্থানের দূরত্বের ক্ষেত্রে, যে পৃথিবীতে ছিল বা গতিশীল গাড়ির বাইরে ছিল, অথবা নভোযানের বাইরে ছিল, অথবা যে স্থির অবস্থায় ছিল, সে এক স্থান থেকে একটা স্থানের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে সে পরিমাপ করবে বড় দৈর্ঘ্য। আর যে নভোযানের মধ্যে ছিল, যে নভোযানটা নতুন গ্রহের দিকে যাচ্ছে বা নিজে গতিশীল, সে পরিমাপ করবে ছোট দৈর্ঘ্য। তাহলে এই স্থানের দূরত্বটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো, যে স্থানের দূরত্ব তোমরা বুঝছো কিনা। রিলেটিভিটির কনসেপ্টটা খুবই সহজ, খুবই মজার, খেলে তুমি যদি লজিকটা ধরতে পারো। আর তুমি যদি লজিক না বোঝো, তুমি যতই প্রতিপাদন করো না কেন, এই প্রশ্ন তুমি ভুল করবে। তোমাকে এটা খুঁজে বের করা লাগবে কোনটা ছোট মান,
কোনটা বড় মান। এই ছোট মান এবং বড় মানের হিসাব তুমি যদি না বোঝো, তুমি যতই এই চ্যাপ্টার যেভাবেই করো না কেন তুমি ভুল করবা। কারণ প্রশ্নে হয় বড় মান দেওয়া থাকবে অথবা ছোট মান, তুমি উলট পালট করে ফেললে টোটাল অ্যান্সার উল্টা হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা। তাহলে এটা স্থানের দূরত্বের ক্ষেত্রে বিষয়টা এরকম হবে, রাইট। আর যদি আমরা এবার যদি আমরা স্থানের দূরত্ব পরিমাপ না করে আমরা যদি এবার পরিমাপ করি নভোযানের দৈর্ঘ্য, এবার আমরা পরিমাপ করব নভোযানের দৈর্ঘ্য। তাহলে এই নভোযানের দৈর্ঘ্যের ক্ষেত্রে কে বড় পরিমাপ করবে, কে ছোট পরিমাপ করবে, এইটা একটু বোঝার ট্রাই করি। দেখো একটু দেখো, এবার বড় মান কে পরিমাপ করবে, বড় মান। তাহলে যে নভোযানটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করব, সেই নভোযানের মধ্যে যে বসে আছে সেই নভোযানটাকে স্থির দেখবে। যে নভোযানের মধ্যে বসে আছে, যে রকেটের মধ্যে বসে আছে, রকেটটা যত স্পিডে যাক না কেন তার সাপেক্ষে তো রকেটের অবস্থানের পরিবর্তন হবে না, সেই রকেটটাকে সবসময় স্থির দেখবে। তার মানে রকেটের মধ্যে বসে আছে কে। এবার আমরা এই রকেটের দৈর্ঘ্য পরিমাপ করব। এই যে এই রকেটের দৈর্ঘ্য, এই রকেটের দৈর্ঘ্য কতটুকু এটা পরিমাপ করব। তাহলে এই যে মহিউদ্দিন ভাই এই রকেটের যে দৈর্ঘ্য সে কিন্তু এবারে এল পরিমাপ করবে। কেন এল পরিমাপ করবে? কারণ মহিউদ্দিন ভাই দেখবে যে রকেটটা তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে বা তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে আমি নিজের রকেটের মধ্যে বসেছিলাম, আমি এই যে রাহাত, সে যখন এই রকেটের দৈর্ঘ্য পরিমাপ করবে সে তখন পরিমাপ করবে এল নট, সে বড় মান। কারণ আমি তো রকেটটাকে স্থির দেখতেছি, কেন? কারণ আমি রকেটের মধ্যেই বসে আছি। তাহলে এখানে বড় মান পরিমাপ করবে এবার রাহাত, রকেটের বড় মান পরিমাপ করবে রাহাত দৈর্ঘ্যের ক্ষেত্রে, রাইট। এবং রাহাত যে দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা হবে এল নট। আর এখানে ছোট যে মান, ছোট মান কি পরিমাপ করবে? ছোট মান পরিমাপ করবে মহিউদ্দিন ভাই। কেন? কারণ মহিউদ্দিন ভাইয়ের সাপেক্ষে রকেটটা সামনের দিকে গতিশীল, আর মহিউদ্দিন ভাই যেহেতু গতিশীল অবস্থার দৈর্ঘ্য পরিমাপ করবে, যেন মহিউদ্দিন ভাই পরিমাপ করবে এল। অর্থাৎ এই দুইটা জিনিস তুমি যদি বুঝতে পারো তাহলে আমাদের মোটামুটি সময়ের রিলেটিভিটিও শেষ। যদি এই দুটো টপিকস ভালো মতো বুঝতে পারো তাহলে আমাদের সময়ের রিলেটিভিটিও শেষ। আর যদি এই দুটা বুঝতে না পারো তাহলে তুমি অবশ্যই সময়ের রিলেটিভিটিতে ভুল করে ফেলবা। আর ম্যাথমেটিক্যাল রিলেশন সূত্র, ম্যাথমেটিক্যাল সূত্র এই দুইটার ক্ষেত্রে সেমই হবে। সূত্রটা কেমন হবে? আমরা জানি সূত্র হয় এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হবে সূত্র। এই সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো, খালি আমাকে এইটা খুঁজে বের করতে হবে কোনটা কার মান। এটা যদি বুঝে থাকো এখন যে কোনো প্রশ্ন আসলে তুমি সলভ করতে পারবা। আমাকে একটু কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা। আমাকে একটু কমেন্ট করে বলো এই ছোট বড়র দৈর্ঘ্যের বিষয়টা তুমি বুঝছো কিনা। যদি ছোট বড় দৈর্ঘ্যের বিষয়টা তুমি বুঝো তাহলে এখন তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। আমাকে একটু কমেন্ট করে বলো এই ছোট বড়র দৈর্ঘ্যের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এটা যদি না বুঝো তাহলে তুমি কোনো ম্যাথ সলভ করতে পারবে না। বলো বলো দ্রুত বলো তোমরা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা বুঝছো এটা। সামিয়া বলছো ক্লিয়ার, বাকিরা একটু কমেন্ট করে বলো বাকিরা এই জিনিসটা বুঝছো কিনা, যে দৈর্ঘ্যের রিলেটিভিটির ক্ষেত্রে স্থানের এবং নভোযানের রিলেটিভিটির বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে বলো। যদি এইটা বুঝে থাকো তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি, সেই ম্যাথের মাধ্যমে আমাদের পুরো বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলো একটা ম্যাথের মাধ্যমে এই বিষয়টা একটু দেখার ট্রাই করি। এই একটা ম্যাথ করলেই তোমার সকল বিষয় ক্লিয়ার হবে। তার আগে ছোট্ট একটা বিষয় একটু জেনে নাও, সেটা হলো এক আলোকবর্ষ মানে কি, মানে এক লাইট ইয়ার মানে কি। এক আলোকবর্ষ, এক আলোকবর্ষ মানে হলো 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, তার মানে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ অবশ্যই দূরত্বের একক। 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ভাইয়া আমাদের আলোকবর্ষ। ওকে,
তাহলে 1 বছরে আলু কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা বের করো। 1 বছর মানে 365 দিন, তাই না? 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, রাইট? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আবার 1 সেকেন্ডে আলোর বেগ হলো 3 × 10⁸, রাইট? তাহলে তুমি যদি এইটা বের করো তাহলে তুমি এটা পাবা 9.45 10⁻15 মিটার। আর তুমি যদি এটাকে কিলোমিটারে কনভার্ট করো তাহলে পাবো 9.45 10⁻12 কিলোমিটার। তার মানে মনে রাখবা 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ, তার মানে 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার সমান এত। মজার ব্যাপার, এইটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে 1 আলোকবর্ষ সমান কত মিটার বা কত কিলোমিটার। এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন এটা দিয়াই থাকে। আর আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হলো দূরত্বের একক। তুমি বুঝতেই পারতেছো, একক যেহেতু মিটার, তার মানে এটা অবশ্যই দূরত্বেরই একক হবে, এটা হবে দূরত্বের একক। আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। যদি বুঝে থাকো, একটা ছোট্ট প্রবলেম আমরা সলভ করব, সেই প্রবলেমের মাধ্যমে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলবো। চলো আমরা পারি কিনা দেখি। সেটা হলো, প্রশ্নটা এরকম, দেখো প্রশ্নটা এরকম যে এরকম একটা প্রশ্ন, আমি বাংলাকে ম্যাথমেটিক্যালি চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি প্রশ্নটা। এই যে এখানে ধরো, এখানে এবার আছে রাহাত, এখানে আছে রাহাত, পৃথিবীতে আছে রাহাত। ওকে, রাহাত কি করলো? পৃথিবী থেকে একটা দূরে এখানে একটা নতুন গ্রহের সন্ধান বের করলো। এটা হলো নতুন গ্রহ। ওকে, নতুন গ্রহ, এটা হলো নতুন গ্রহ। রাহাত কি করছে? এই পৃথিবী থেকে যে নতুন গ্রহের যে দূরত্ব, এই যে দূরত্ব, রাহাত এই দূরত্বটুকু পরিমাপ করে ফেলছে। পৃথিবী থেকে নতুন গ্রহের যে দূরত্ব, রাহাত এই দূরত্ব পরিমাপ করে ফেলছে মনে করো 20 লাইট ইয়ার। রাহাত এই দূরত্বটা পরিমাপ করছে, এটা হলো 20 লাইট ইয়ার দূরে অবস্থিত নতুন গ্রহটা, এটা রাহাত পরিমাপ করছে। ঠিক আছে, বুঝবা। এখন একদল বিজ্ঞানী এই নতুন গ্রহে যাওয়ার জন্য একটা নভোযান তারা নিল। এই যে একটা নভোযান তারা নিল, সেই নভোযানে করে সেই নতুন গ্রহের উদ্দেশ্যে তারা যাত্রা করবে, এই নতুন গ্রহের উদ্দেশ্যে তারা যাত্রা করবে। ওকে, এই নতুন গ্রহের মধ্যে ধরো বসে আছে এবারে মহিউদ্দিন ভাই। আগে আমি ঘুরে আসলাম, এবারে মহিউদ্দিন ভাইকে পাঠাচ্ছি, জানি এবার আপনি ঘুরে আসেন। মহিউদ্দিন ভাই এই নতুন গ্রহের মধ্যে বসে আছে। এই যে রকেট, এই রকেটটা সামনের দিকে যে বেগ নিয়ে যাচ্ছে, সেই বেগের মান দিয়ে আছে 0.8c। এটা হলো বেগ, যে বেগটি রকেটটা সামনের দিকে যাচ্ছে। এখন এই রাহাতি এই ভদ্রলোকই এই যে রকেটের যে দৈর্ঘ্য, সেই রকেটের দৈর্ঘ্য রাহাত পরিমাপ করলেন। ধরো রাহাত পরিমাপ করছেন, সেটা হলো মনে করো ধরো 100 মিটার। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু সাইডে বাংলায় লিখে দেই, তাহলে তোমাদের জন্য এটা বুঝতে বেশি সুবিধা হবে। হ্যাঁ, এটাকে আমি একটু সাইডে লিখে দেই, তাহলে তোমাদের জন্য এটা বুঝতে বেশি সুবিধা হবে। দেখো, এটা আমি একটু সাইডে বাংলায় লিখে দেই। সেটা হলো কি, উদ্দীপকে বলা আছে, প্রথম কথা যেটা বলা আছে, রাহাত পৃথিবী থেকে নতুন গ্রহের দূরত্ব পরিমাপ করলেন, গ্রহের দূরত্ব পরিমাপ করলেন 20 লাইট ইয়ার। এইটা একটা। আরেকটা, এই রাহাত পৃথিবী থেকে এই যে রকেটের দৈর্ঘ্য, পরিমাপ করলেন, ধরো বলা আছে সেটা হলো ধরো 60 মিটার। এই পরিমাপ করলো রকেটের দৈর্ঘ্য হলো 60 মিটার। ওকে, তাহলে এখন আমাদের প্রশ্ন কি? এখন আসে আমাদের প্রশ্ন,
আমাদের প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা হলো মহিউদ্দিন ভাই পৃথিবী থেকে নতুন গ্রহের দূরত্ব কত পরিমাপ করবে? নতুন গ্রহের দূরত্ব কত পরিমাপ করবে? মানে পৃথিবী থেকে নতুন গ্রহের দূরত্ব মহিউদ্দিন ভাই কত পরিমাপ করবে? আরেকটা প্রশ্ন হলো মহিউদ্দিন ভাই পৃথিবী থেকে, এখানে পৃথিবী থেকে না দেখো, মহিউদ্দিন ভাই এখানে শুধু এটা লিখো, তো আবার তোমরা ভাষা নিয়ে একটু ঝামেলায় পড়ে যাবা, ভাষাটাকে একটু ঠিক করে নাও। মহিউদ্দিন ভাই নতুন গ্রহের দূরত্ব কত পরিমাপ করবে? আর একটা প্রশ্ন হলো মহিউদ্দিন ভাই রকেটের দৈর্ঘ্য কত পরিমাপ করবেন? এই দুইটা প্রশ্ন তুমি যদি পারো তাহলে কাজে শেষ। খালি আমাকে বলো মহিউদ্দিন ভাই যেটা পরিমাপ করছে সেটা কি, মানে কে কোনটা পরিমাপ করবে, শুধু আমাকে এটা বলো। প্রশ্নে যে ডাটা দেয়া আছে এই ডাটাটা কি? এই যে 20 লাইট ইয়ার, এটা এল না এটা এল নট, 60 মিটার, এটা এল না এটা এল নট, এটা তোমাকে বলতে হবে। দেখি পারো কিনা। সরি, রাহাত যে নতুন পৃথিবীতে নতুন গ্রহের দূরত্ব পরিমাপ করবে, এই যে ডাটাটুকু, এই ডাটাটুকু কি দেয়া আছে? প্রথমে তুমি দূরত্বের ক্ষেত্রে পরিমাপ করো। প্রথম প্রশ্নটা হলো দূরত্বের ক্ষেত্রে। চলো, মানে তুমি সলভ করবা। এবারে সলভের 1 নম্বর প্রশ্ন তুমি সলভ করবা। দেখো, রাহাত পৃথিবী থেকে নতুন গ্রহের দূরত্ব পরিমাপ করলেন 20 লাইট ইয়ার দূরে। তাহলে রাহাত কোথায় আছে? পৃথিবী থেকে নতুন গ্রহের দূরত্ব পরিমাপ করতেছে। তার মানে রাহাত যখন পৃথিবী থেকে নতুন গ্রহের দূরত্ব পরিমাপ করবে, রাহাত তো স্থির আছে, সেই দৈর্ঘ্য পরিমাপ করবে স্থির অবস্থার দৈর্ঘ্য। তাহলে রাহাত যে দৈর্ঘ্যটা পরিমাপ করছে সেইটা দেয়া আছে এল নট, এটা হবে 20 লাইট ইয়ার, রাইট? এল নট 20 লাইট ইয়ার। আর ভেলোসিটি কত দিয়ে আছে? বেগ দিয়ে আছে 0.8 c, রাইট? এখানে ভেলোসিটি কত? 0.8 c। প্রশ্ন হলো মহিউদ্দিন ভাই নতুন গ্রহের দূরত্ব কত পরিমাপ করবে? তার মানে আমাদের বের করতে বলছে এল সমান হোয়াট? তুমি তখন এল এর মান বের করতে পারো। এল সমান তুমি জানো এল নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে তুমি এখানে মান বসায় দাও। এল নটের মান আছে কত? 20 √1 মাইনাস 0.8 c, তার উপরে হলো স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে তুমি এটা পাবা 12 লাইট ইয়ার। তুমি বের করে দেখো, তুমি এটাই পাবা, 12 লাইট ইয়ারই পাবা, 12 লাইট ইয়ারই পাবা তুমি। আর তুমি যদি 2 নাম্বার প্রশ্নটা সলভ করতে দেখো, মহিউদ্দিন ভাই রকেটের দৈর্ঘ্য কত পরিমাপ করবে? এখন দেখো, রাহাত রকেটের দৈর্ঘ্য পরিমাপ করছে। রাহাত তো পৃথিবীতে আছে আর রকেটটা তো আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। তাহলে 2 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে রাহাত যে দৈর্ঘ্যটা পরিমাপ করছে, এই রাহাত যে দৈর্ঘ্যটা পরিমাপ করলো, এই দৈর্ঘ্যটাই কিন্তু ভাইয়া তোমার এল। এল এর মান কত দিয়ে আছে? এল এর মান দিয়ে আছে 60 মিটার। রকেটের বেগ কত ছিল? 0.8 c। তাহলে এবার বের করতে হবে কার মান? এবার তোমাকে বের করতে হবে এল নটের মান। কেন? কারণ মহিউদ্দিন ভাই রকেটের মধ্যে আছে, সে তো রকেটের বড় দৈর্ঘ্যই পরিমাপ করবে। তাহলে এবার তোমাকে পরিমাপ করতে হবে এল এর মান, তাহলে সরি এল নটের মান। তাহলে এল সমান তুমি জানো এল নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তুমি যদি এখান থেকে এল নট বের করতে চাও তাহলে সেটা হবে এল ডিভাইডেড √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তুমি এখানে মান বসিয়ে দাও, এটা হবে 60, এটা √1 মাইনাস 0.8 c এর উপরে স্কয়ার বাই সি স্কয়ার। তুমি এটা পাবা 100 মিটার। খুবই সিম্পল। খালি এল কোনটা এল নট কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি এইটা খুঁজে বের করতে পারো তাহলে রিলেটিভিটির যে প্রশ্ন এসব তুমি সলভ করতে পারবা। দৈর্ঘ্যের রিলেটিভিটি তো অনেক বড় সময়। দৈর্ঘ্যের রিলেটিভিটিতে কি কি আছে? ওরা দৈর্ঘ্যের রিলেটিভিটি আছে, মানে যন্ত্রের দৈর্ঘ্যের রিলেটিভিটি আছে, এবার স্থানের আপেক্ষিকতার বিষয়টা আছে, রাইট? এই জন্য এখানে 2 ধরনের আপেক্ষিক বিষয় আসবে। একটা হলো যে নভোযানের দৈর্ঘ্য তুমি পরিমাপ করতেছো, বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছো, এটা একটা। আর একটা স্থান থেকে এটা স্থানের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে। তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার বুঝছো কিনা ভাই আমাকে একটু বলো। তো
তোমরা যদি এই বিষয়টা একবারে বুঝে যাও তাহলে তোমার সময়ের রিলেটিভিটিটাও তোমরা বুঝে যাবা। খুবই সহজ। সময়ের 80% রিলেটিভিটি তোমাদের শেষ। সময়ের 80% রিলেটিভিটি তোমাদের শেষ। আগে তোমাদের এই টপিক্সটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ তুমি দৈর্ঘ্যের আপেক্ষিকতা যদি না বোঝো তাহলে সময়েরটা বুঝবা না। যদি দৈর্ঘ্যেরটা বোঝো তাহলে সময়েরটাও তুমি খুব ইজিলি বুঝে যাবে। আর ভরের রিলেটিভিটি খুবই সহজ। ভরের রিলেটিভিটি খুবই সহজ। আমি ট্রাই করেছি প্রতিপাদন ছাড়া, অন্যান্য ঝামেলা ছাড়া, এতদিন আমি যে ফিজিক্সটুকু বুঝছি এটার আলোকে তোমাকে আমি বুঝাইতে পারি কিনা আমি ট্রাই করছি। এর থেকে সহজ ভাষায় বলার সম্ভব না। হয়তো সামনাসামনি বসলে তুমি যখন আমাকে প্রশ্ন করতাম এই জিনিসটা বুঝি নাই, তখন আমি বিষয়টাকে তো আরেকটু ভিন্নভাবে বলতাম। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারতাম। তবে আমি চেষ্টা করেছি যেন তোমাকে বোঝানো যায়। আশা করি তুমি বুঝছো। যতটুকু বুঝছো এই টপিকস থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে? আর আজকে কেন জানি আমার একটু প্রবলেম হচ্ছে গলায়। আজকে আমরা আর বাকিটুকু কন্টিনিউ করতে পারতেছি না। আমরা আগামী ক্লাসে সময় রিলেটিভিটি, এরপরে তোমার ভরের রিলেটিভিটি এবং যে এমসিকিউ বিষয় ছিল সেই এমসিকিউ বিষয় নিয়ে কথা বলবো। কারণ এটা তো অনেক বড়। তোমরা আজকে একটু এটা আরেকবার একটু রিভিউ করে দেখো। রিভিউ করার পরে আমরা যখন সময়ের নিয়ে কথা বলবো, সময় করতে তখন আমাদের 10 মিনিটের মধ্যে সময় শেষ হয়ে যাবে। ভর রিলেটিভিটি করতে আমার এরকম 15-20 মিনিট সময় লাগবে। তার মানে প্রথম আধা ঘন্টার মধ্যে আমাদের সবগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমরা এই পুরো চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে আমি কথা বলবো। ওকে, আজকে ভাই এতটুকু পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।